সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থে জোখরেভ। সেই আদিম যুগ থেকে শুরু করে চুল পড়া নিয়ে আমাদের কতই না আয়োজন। তবে চুলকে সুরক্ষিত রাখবার জন্য চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে কিংবা প্রযুক্তির অত্যাধুনিকতায় এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। আমরা চাইলে খুব দ্রুত সময়ের মাঝে আমাদের চুলগুলোকে সুরক্ষিত রাখতে পারি শুধুমাত্র সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো চুল পড়ার কারণ, করণীয় এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আসিফ মেহেদি, এমও স্বাস্থ্য বাতায়ন, MIS DGSH। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। চুল পড়া নিয়ে আজ আমরা কথা বলবো। শুরুতে একটু জানতে চাই যে একজন মানুষের কতগুলো চুল দৈনন্দিন পড়লে সেটাকে আমরা চুল পড়ার জন্য শঙ্কিত কারণ হিসেবে দায়ী করব? প্রতিদিন একজন মানুষের 100টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। চুল পড়ার পেছনে সুনির্দিষ্ট কারণগুলো কি কি রয়েছে? চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে, এর মধ্যে জেনেটিক্যাল কারণ, হরমোনজনিত সমস্যা, ঘুমের সমস্যা, স্ট্রেস, এছাড়া খাদ্যের পুষ্টিজনিত কোনো সমস্যা থাকলে। একটু জানতে চাই যে আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি চুল পড়লে, এবং সেটাকে শনাক্ত করাটা আসলে কতটুকু জরুরি যে কি সমস্যায় তিনি আক্রান্ত হয়েছেন? অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের অধীনে এই ট্রিটমেন্টটা নিতে পারলে সবচেয়ে বেস্ট। এছাড়া কমপক্ষে ডার্মাটোলজিতে শরণাপন্ন না হলে একজন MBBS ডক্টর অধীনে কী রোগ হয়েছে এটা ডায়াগনোসিস করাটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমোনজনিত যদি সমস্যা থাকে অথবা আন্ডারলাইন যদি অন্য প্যাথোলজি থাকে বা আপনার অ্যান্টিবায়োটিক বা অন্য বিভিন্ন কারণেও চুল পড়ার সমস্যা হতে পারে। একটু জানতে চাই যে আপনি তো বললেন আন্ডারলাইন কোনো কজ রয়েছে কিনা, কি হরমোনাল সমস্যা, মানে হরমোনাল সমস্যার কারণে যেটা নিয়ে আসলে চুল পড়তে পারে আমরা কি একটু উল্লেখ করতে পারি, যেটা নিয়ে সাধারণ মানুষ আসলে সতর্ক হবেন? বিশেষ করে থাইরয়েডের সমস্যাটা এর মধ্যে অন্যতম। এছাড়া মেয়েদের বিভিন্ন হরমোনের সমস্যা থাকে, PCOS এর সমস্যাটাও এর মধ্যে গুরুত্বপূর্ণ। এইসব ডিজিজগুলো আন্ডারলাইনভাবে যদি ট্রিট না করা হয় তাহলে চুল পড়ার সমস্যাটা বাড়তে থাকে বা কন্টিনিউ প্রসেস হিসেবে চলমান থাকে। মানে এই যে PCOS বলছি আমরা, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, নারীদের ক্ষেত্রে আমরা দেখি অনেক বেশি, এখন অনেক বেড়ে গিয়েছে, এবং যেটার অন্যতম কারণ ওজনাধিক্যতা। এটিও আপনি বলছেন চুল পড়ার কারণ হতে পারে? জি, এটিও অন্যতম একটি কারণ চুল পড়ার জন্য। আসলে যখন চুল পড়ছে একজন ব্যক্তির, পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলো, জানলেন এই পার্টিকুলার এই হরমোন, এই কজ, এই ডিজিজ, এগুলোর কারণে, তখন কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে এই কারণগুলোকে আগে চিকিৎসা করতে হবে নাকি চুল পড়ার নির্দিষ্ট চিকিৎসা যেতে হবে? অনেক সময় দেখা গেল কারণগুলো যদি ট্রিট করা হয় সাথে চুল পড়ার সমস্যাটা খুব ভালোভাবে ঠিক হয়ে যায়, কিন্তু যদি রোগীর সমস্যাটা বেশি সিভিয়ার থাকে তাহলে ইমার্জেন্সি ট্রিটমেন্টেরও প্রয়োজন থাকে, শুধু নির্দিষ্ট কারণ ট্রিট করা ছাড়াও। চুল পড়লে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? চুল পড়ার ট্রেডিশনাল যে পদ্ধতিগুলো, এর মধ্যে হেয়ার বিভিন্ন স্প্রে আছে মেডিকেটেড, এছাড়া মেডিকেটেড শ্যাম্পু, ওরাল অনেক মেডিকেশন আছে, ভিটামিন সাপ্লিমেন্ট আছে, আবার আধুনিক যে ডার্মাটোলজির বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে PRP, GFC এগুলোর কথাও বলা আছে। অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো, PRP, GFC, হেয়ার ট্রান্সপ্লান্ট, আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার কাছে জানবো, কিন্তু একটু জানতে চাই যে চুল পড়ার যে চিকিৎসা আপনারা মেডিসিন সাজেস্ট করে থাকেন কিংবা বিভিন্ন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন, আসলে এগুলো কি আসলে সফলতা দেয়, চুল পড়া রোধ করে? অনেকের প্রশ্ন থাকে এটি। অনেকের বডিতে আসলে সব ধরনের মেডিকেশন অ্যাডজাস্ট হয় না, এরপরও অনেকের সমস্যাগুলো থেকে থাকে। এগুলো আসলে ব্যক্তির বিভিন্ন আলাদা সমস্যাও থাকতে পারে, যেমন থাইরয়েড এবং যে নানা হরমোনের জটিলতা, ওগুলো ট্রিট করার প্রয়োজন। সাথে সাথে যদি বেশি ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন বিভিন্ন শাখা প্রশাখা হয়েছে, ওগুলোর ট্রিটমেন্ট নিতে হবে। পাশাপাশি চিকিৎসা করলো, কিন্তু শ্যাম্পু ব্যবহার করছে নারীরা কিংবা পুরুষেরা। এখন এত বেশি আধুনিক জীবনযাপনে আমরা অভ্যস্ত, দেখা যায় যে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করছি চুল পড়া যাতে কমে। বিভিন্ন হাসপাতাল কিংবা সেন্টারগুলো থেকে নিজের মতো করে সেই মেডিসিনগুলো কিনছি কিংবা চুল পড়া শ্যাম্পুগুলো কিনে ব্যবহার করছি। বিষয়গুলো আসলে কতটুকু সঠিক, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের কোন প্রোডাক্ট ব্যবহার করা? সবার স্ক্যাল্পে আসলে সব কিছু অ্যাডজাস্ট হয় না, এক একজনের স্ক্যাল্পের ধরন এক এক রকম থাকে, কারো মাথায় অনেক বেশি খুশকি থাকে, কারো জিনিসটার মাইল ইস্যু থাকে। এছাড়া স্ক্যাল্প সোরিয়াসিস বলে একটা টার্ম আছে,
এছাড়া সেবারিক ডার্মাটাইটিস বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন মেডিকেশন বা বিভিন্ন শ্যাম্পু অ্যাডজাস্ট হয়। এখন ব্যক্তি যদি নিজে নিজে চেষ্টা করে সবসময় দেখা গেল কি ওষুধের রিয়েকশনের কারণে চুল পড়ার সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। এই চুল পড়া বেড়ে যাওয়াটা যাতে কমে কিংবা রোধ হয়, অবশ্যই আস্থা রাখবে একজন বিশেষজ্ঞের প্রতি। পাশাপাশি আপনার কাছে জানবো যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যে ধরনগুলো রয়েছে, যেগুলোর কথা আপনি বলছিলেন, সেগুলো আসলে কিভাবে করা হয়ে থাকে, সেগুলোতে সফলতার হার কীরকম কিংবা ব্যর্থতার কোনো হার রয়েছে কিনা। যে অত্যাধুনিক তো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে চুল পড়া রোধে, কিন্তু এই বিষয়গুলোতে আমি আসবো। তার আগে একটি বিষয় জানতে চাই যে আমরা যখনই দেখি যে আমাদের চুল পড়ছে, বিশেষ করে তরুণীরা চটকদার নানা ধরনের বিজ্ঞাপন, চুল পড়া রোধে এটা ব্যবহার, এই প্যাক, হেয়ার প্যাক, শ্যাম্পু, এ ধরনের বিষয়গুলোর প্রতি অতিমাত্রায় আস্থা রাখে। এই আস্থা তাদের চুলহীনতার কারণ হচ্ছে কিনা? আসলে চটকদার যেসব বিজ্ঞাপন থাকে ওগুলোর মধ্যে শ্যাম্পু বা অন্যান্য জিনিসগুলো যেভাবে প্রেজেন্টেশন করা হয় সবসময় আসলে কম্পোনেন্টগুলো ওভাবে সমপরিমাণ নাও থাকতে পারে। এক এক মানুষের স্কাল্প এক এক রকম হয়ে থাকে, যার কারণে দেখা গেল সবসময় সবার স্কাল্পে সব কিছু অ্যাডজাস্ট হবে এমনও না। কারো যদি অন্য কোনো পাশাপাশি রোগও থাকে তাহলে হচ্ছে তার চুল পড়ার সমস্যাটা আরও ফ্লেয়ার আপ করতে পারে কোনো সার্টেন মেডিকেশন বা প্রপার নলেজ ছাড়া কোনো শ্যাম্পু ব্যবহার করলে। এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের আন্ডারলাইন ডিজিজ, আমি একটু জানতে চাই স্কাল্প সোরিয়াসিসের কথা বলছিলেন আপনি। স্কাল্প সোরিয়াসিসটা কি করে বুঝবে কোন উপসর্গের মাধ্যমে যে তার স্কাল্প সোরিয়াসিস হয়েছে, এটা একটা জটিলতা, এটা ট্রিটমেন্ট করা প্রয়োজন? স্কাল্প সোরিয়াসিসের যেসব লক্ষণ রয়েছে এর মধ্যে অন্যতম হলো যে তার পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে চুল পড়ার সমস্যার সাথে সাথে তার স্কিনের যে স্কাল্পের স্কিনটা থাকে ওখানে হোয়াইটিশ এবং হচ্ছে ময়লার মতো, কালো ময়লার মতো তারা দেখতে পায়, এবং হচ্ছে যে দেখা গেলো অনেক সময় অনেক দিন ধরে কিটোকোনাজল বা এই ধরনের হাইড্রোজেন অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করেও হচ্ছে যে কোনো প্রপার ট্রিটমেন্ট তারা পাচ্ছে না। এছাড়া হচ্ছে এটা ডায়াগনোসিসের অনেক পদ্ধতি রয়েছে। অনেক সময় আমরা স্কাল্পটা টেস্ট করে দেখি এবং হচ্ছে যে ফাঙ্গাল কোনো আদার্স আন্ডারলাইন কন্ডিশন আছে কিনা, যেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ডিজিজগুলোর হচ্ছে কোনো অ্যাটাক হয়েছে কিনা ওটা আমরা হচ্ছে আলাদা করি। তারপর হচ্ছে যে কনফার্মেশনের জন্য হচ্ছে যে স্কাল্প টেস্ট করে তারপর হচ্ছে যে কনফার্ম করি। মানে এই যে স্কাল্প সোরিয়াসিস হচ্ছে, এটা অনেকটা মাছের আঁশের মতো, সাদা সাদা অনেক বেশি পরিমাণে সিলভার হোয়াইট লেশন, সাদা সাদা যে লেশনগুলো চুলের খুশকির মতো মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে এটা একটি জটিলতা বা রোগ। সেটাকে যদি সঠিকভাবে আমরা চিকিৎসা না করি, একা তো চুল পড়ছে, এছাড়া আর কি জটিলতা হতে পারে? সোরিয়াসিস বডির যেসব অন্যান্য সিস্টেম আছে ওটা তো হচ্ছে অ্যাটাক করতে পারে, এবং হচ্ছে যে অনেক সময় আমরা সোরিয়াটিক আর্থাইটিস ওগুলো হচ্ছে যে অ্যাসোসিয়েটেড পাই। তারপর বডির যদি অন্য কোনো পোর্শনে স্কিন সোরিয়াসিস থাকে এখানেও হচ্ছে ওইটার কারণে হচ্ছে কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। তার মানে আমরা ধরেই নিচ্ছি আপনার কথায়, কিংবা আমরা দর্শকদের উদ্দেশ্যে এই তথ্যটা দিতে চাই যে আপনার চুলে খুশকি মানেই সেটি নর্মাল কোনো খুশকি নয়, সেটির পিছনে রয়েছে বড় কোনো জটিলতা। তবে অবশ্যই এই জটিলতাটিকে ফাইন্ড আউট করুন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে, এবং সঠিক সময় যদি জটিলতাটি শনাক্ত না হয়, সোরিয়াসিস হয়ে যায়, তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমন যে আপনি বলছিলেন, সোরিয়াসিসের চিকিৎসায় কি দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে নাকি সাময়িক? সোরিয়াসিস আসলে কখনো 100% ট্রিটেবল না। এটা হচ্ছে আপনার সাময়িক ডায়াবেটিস, প্রেশার যেভাবে হচ্ছে আমরা মেডিকেশন খেয়ে বা হচ্ছে কন্ট্রোলে রাখি ওইভাবে হচ্ছে কন্ট্রোলে রাখতে হয়। যদি হচ্ছে কোনো কারণে পেশেন্ট ঠিকভাবে কন্ট্রোলে না রাখতে পারে তাহলে সোরিয়াসিসটা তার সম্পূর্ণ ট্রিটমেন্ট করার কয়েক বছর পর আবার ফ্লেয়ার আপ করতে পারে। তার মানে এটি একদমই নিরাময়যোগ্য নয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই আপনি যেমনটি বলছিলেন এই মেডিসিনগুলো খাওয়া জরুরি। একটু জানতে চাই যে চুল পড়ছে, চুল পড়ার চিকিৎসা আপনি অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতির নাম বলেছেন। পিআরপি তার মধ্যে সবচাইতে প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি। আসলে পিআরপিটা কি, কিভাবে করা হয়ে থাকে? পিআরপির ইলিভেশন ফর্ম হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। পিআরপির এটা মূলত হচ্ছে পেশেন্টের ব্লাড থেকে আমরা প্রসেস করে থাকি, তারপরে জিনিসটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে নির্দিষ্ট মোশনে নির্দিষ্ট টাইমে হচ্ছে রেডি করে তারপর হচ্ছে স্কাল্পে আমরা ইনজেক্ট করে থাকি। পিআরপিটা আসলে কি, প্লাটিলেট রিচ প্লাজমা, এটা কিভাবে আপনারা কালেক্ট করেন? মানে একদম দর্শকদের ভাষা যদি আমি একটু বোঝাই চাই, যে দর্শকরা অনেক ক্ষেত্রে জানতে চায়। পেশেন্টের ব্লাড থেকে হচ্ছে আমরা মূলত কালেক্ট করে থাকি।
দিয়ে সেটা আসলে চুলে কিভাবে কোন প্রক্রিয়া আপনারা চুলে দিয়ে থাকেন? স্ক্যাল্পে আমরা ইনজেক্ট করি মেইনলি, আবার মাইক্রোনেডিং পদ্ধতিতেও দেওয়া যায়, আবার ডিরেক্ট হচ্ছে ইনজেকশন দিয়ে আমরা ইনজেক্ট করি। এই যে ইনজেক্ট করছেন, অনেকের প্রশ্ন থাকে যে এটা কি কোনো জটিল প্রসিডিউর, এটার মাধ্যমে কি আমরা ব্যথা পেতে পারি কিনা, বা কতটা আসলে যন্ত্রণাদায়ক প্রসিডিউর, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? এটা ব্যথামুক্ত ভাবেও করা যায়, অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার ব্যবহার করেও অনেক ডক্টর করে থাকেন, যেটা ব্যথামুক্ত হয়ে থাকে। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আসলে প্রক্রিয়াটা কি? অনেকে তো ভয় পায় অ্যানেস্থেসিয়া দিতে। লোকাল অ্যানেস্থেশিয়ার আসলে ক্রিম আছে, তারপর ইনজেকশন আছে, দুই মেথডে হচ্ছে দেওয়া যায়। তো এই লোকাল অ্যানেস্থেসিয়াটা কোথায় দেওয়া হবে, চুলে নাকি শরীরে চুলে। অন্য কোথাও? চুলের মাঝে ক্রিম ওয়েনমেন্ট ব্যবহার করা যায়? সাধারণত দেওয়া হয় না, কিন্তু পেশেন্ট যদি হচ্ছে বেশি সমস্যা মনে করে তাহলে হচ্ছে যে দিতে হয়, কারণ অনেক সময় এগুলো আঠোলা জাতীয় পদার্থ, তো এটার কারণে চুলের ক্ষতি হতে পারে। ইনজেকশন প্রিফারেবল এই জন্য, ইনজেক্টেবল লোকাল অ্যানেস্থেশিয়া। তার মানে কারো চুল পড়ছে, চুল পড়ার চিকিৎসায় পিআরপি ট্রিটমেন্ট করবে। পিআরপি ট্রিটমেন্টটা এখন যন্ত্রণা মুক্তভাবেও, যন্ত্রণাবিহীন কষ্টমুক্তভাবেও কেউ চাইলে দিতে পারে। আপনি যেমনটি বলছিলেন ক্রিম দিয়ে বা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, সেটা বিরতির আগে যাবতীয় বলছিলাম যে পিআরপি দেওয়া হয়ে থাকে চুলগুলো রোধ করার জন্য বা চুল পড়া রোধের ক্ষেত্রে। পিআরপির আসলে সফলতার রেট কীরকম? সবার ক্ষেত্রে কি একইভাবে দিতে হয়, নাকি কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি? কতগুলো আসলে দিলে সফলতার হার বাড়বে? সাধারণত প্রথম 2-3টি সেশনে অনেকের ক্ষেত্রে যেসব দুর্বল চুলগুলো আছে ওগুলো ঝরে পড়ে যায়, তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়। আবার অনেকের দেখা যায় প্রথম সেশনের পরে চুল পড়া বন্ধ হয়ে যায়। পার্সন টু পার্সন ভেরি করে, এক একজনের স্ক্যাল্প কন্ডিশন এক এক রকম, ওটার উপরে ডিপেন্ড করে জিনিসটা কাজ করে। সেলুলার রেসপন্স সবসময় সবার ক্ষেত্রে সমান হয় না। প্রত্যেকে জানে কিন্তু পিআরপি সম্পর্কে, যে 10টা সেশন, 8টা সেশন দিলেই সম্পূর্ণভাবে চুল পড়া রোধ হবে, নতুন চুল গজাবে। এই বিষয়টির কোনো যৌক্তিকতা রয়েছে, নাকি সবার ক্ষেত্রে এই 8টা-10টার মধ্যে সীমাবদ্ধ? এটা হচ্ছে চুলের স্ক্যাল্পের কন্ডিশন যদি বেশি খারাপ থাকে, অনেক সময় 8টা-10টাতেও কাভার হয় না। এবং হচ্ছে আমরা প্রথমে লোডিং ডোজ একটা বলি, তারপর মেনটেনেন্স সেশন বলি। প্রথম অনেকের ক্ষেত্রে 3টা-4টাও যথেষ্ট হয়, অনেকের ক্ষেত্রে 8টা-9টা-10টা এরকমও লাগে। এরপরে আমরা ইয়ারলি বা 6 মান্থ বেসিসে একটা করে নিতে বলি। সাথে যদি কোনো হেয়ার স্কাল্প সলিউশন থাকে অথবা ওরাল কোনো মেডিকেশন থাকে, তাহলে হয়তো জিনিসটা একটু প্রলং করা যায়। মেনটেনেন্স ডোজটা হয়তো 2 বছর বা 3 বছরে একবার বা 2বার নেওয়া যায়। এটা কি খুব খুব ব্যয়বহুল কোনো চিকিৎসা পদ্ধতি, নাকি খরচের মাত্রাটা কত থেকে কত পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, একটু জানতে চাই। সাধারণত বাংলাদেশে বিভিন্ন সেন্টারে 2000 থেকে শুরু করে 17-18 হাজার টাকাও রাখা হচ্ছে। এটা সেন্টারের বিভিন্ন আনুষঙ্গিক খরচ এবং মেনটেনিং কস্ট, মার্কেটিং কস্ট ওগুলোর উপর নির্ভর করে, এবং লোকেশনটাও একটা ফ্যাক্ট। পিআরপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ পিআরপিটা পেশেন্টের নিজের ব্লাড থেকে হচ্ছে মূলত করা হয়ে থাকে। একটা প্রশ্ন চলে আসে যে পিআরপি একটা সময় পর্যন্ত খুব জনপ্রিয় ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা পিআরপির ঊর্ধ্বে গিয়ে আরও একটি চিকিৎসা পদ্ধতির কথা শুনছি, এবং তেমনটি আপনিও বলছিলেন যে জিএফসি আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি, এবং ফুল এক্সপ্লেনেশনটা কি জিএফসির? পিআরপিতে হচ্ছে আমার টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া তেমন কিছু থাকে না, আর জিএফসি টিউবে গ্রোথ ফ্যাক্টরটা থাকে, এবং জিএফসিটা টিউবের মধ্যে যে সিরামটা থাকে ওইটাকে, এই সিরামের মধ্যে যে প্লাটিলেট থাকে ওটাকে অ্যাক্টিভেট করে টিউবের মধ্যেই, এবং পিআরপির মধ্যে যে সিরামটা থাকে এটা এখানে যে প্লেটলেটটা থাকে এটা স্কিনের কন্টাক্টে যাওয়ার পরে অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেটেড হওয়ার পরেই সেটি চুলে অ্যাপ্লাই করা হয়, নাকি কতদিন সময় লাগে প্রক্রিয়াটা করতে? জিএফসিতে অ্যাক্টিভেট হয়ে যায় টিউবের মধ্যে, ওখানে হচ্ছে যে আমরা এরপরে চুলে অ্যাপ্লাই করি। আর পিআরপির ক্ষেত্রে দেখা যায় যে এটা সিরামের মধ্যে প্লাটলেটটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, স্কিনের কন্টাক্টে আসার পরে তারপর অ্যাক্টিভেট হয়, তারপর আস্তে ধীরে কাজ শুরু করে। একটু জানতে চাই যে জিএফসি তো নতুন প্রক্রিয়া, অনেকেই করছে, একদমই নতুন, অনেকের সম্পর্কে ধারণা নেই। আসলে জিএফসিতে কতগুলো সেশন দিতে হয়, কতদিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হয়? জিএফসিতে কয়েকটা সেশন কম লাগে পিআরপির তুলনায়। পিআরপিতে সাধারণত একটু স্লো প্রসেস, কারণ পিওর ন্যাচারাল জিনিস। আর জিএফসিতে গ্রোথ ফ্যাক্টর থাকে, জিনিসটা হচ্ছে যে চুলের নতুন চুল আনার জন্য একটু ভালো কাজ করে, আর পিআরপি হচ্ছে চুল পড়ার জন্য খুব ভালো কাজ করে, পাশাপাশি নতুন চুলও আনে, একটু সময় লাগে। পিআরপি হচ্ছে লং টার্ম ইউজ করার ক্ষেত্রে
আর নতুনভাবে চুল গজানোর ক্ষেত্রে জিএফসি ভূমিকা খুবই জিপসি ভালো। ভূমিকাটা খুব আর ভালো যদি কাজ। কেউ চুল পড়াটা রোধ করতে চায়, চুল পড়া রোধ করবে পিআরপি, বিষয়টি কেমন? চুল পড়ার রোদের জন্য বেস্ট পিআরপি, সাথে হচ্ছে কিছু বেবি হেয়ারও আনে, চুলের থিকনেসটাও বাড়ায়। অনেক মেয়েদের কমপ্লেন থাকে যে চুল বাড়ছে না, যতটুকু বাড়া প্রয়োজন ততটুকু লম্বা হচ্ছে না, লম্বার গ্রোথটা থেমে গিয়েছে, মানে এগুলোর পিছনে আনুষঙ্গিক কারণ কি হতে পারে এবং এটা ট্রিটমেন্ট পদ্ধতি কি? সাধারণত পিআরপি জিএফসি এগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটাতে চুল পড়া যে লম্বা হওয়ার বিষয়টা, এটা মেয়েদের ক্ষেত্রে বিষয়টা খুব সেনসিটিভ, কারণ মেয়েদের চুল তো স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। আর সাধারণত আপনার 2-3 ইঞ্চি এরকম চুল আনতে গেলেও পিআরপি জিএফসিতে খুব সময় দেওয়া লাগে, মিনিমাম 1-150 দিন। সেখানে হচ্ছে মেয়েদের এই ক্ষেত্রে বড় চুলের ক্ষেত্রে এক্সপেকটেশনটা খুব আহামরি করাটা ঠিক হবে না, কারণ স্কাল্পটা যদি খালি থাকে তাহলে হচ্ছে একটু কাভার আপ করবে, কিন্তু খুব বেশি বড় চুলের জন্য পিআরপি জিএফসির উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা এক ধরনের বোকামি। প্রত্যেকটি নারী চায় যে চুলটাকে একটু গ্রোথ বাড়ুক, চুলটা একটু হেলদি থাক। হেলদি করার ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে ফোকাস করার পরামর্শ দেবেন? তারা যদি যে বেবি হেয়ারটা উঠবে, নতুন হেয়ার যেটা উঠবে, এটা যদি ঠিকভাবে ধরে রাখতে পারে মেডিকেশন প্লাস লাইফস্টাইল অন্যান্য মাধ্যমে, তাহলে 2-3 বছরের মধ্যে আশা করা যায় এটা চুলটা ইনশাল্লাহ যদি ধরে রাখা যায় তাহলে বড় হবে। এবং দেখা যায় কি পেশেন্ট 2-3 বছর পর্যন্ত যদি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে থাকে, বেবি হেয়ার উঠানো সহ একদম চুল বড় হওয়া এটা কন্টিনিউ করতে পারে। একদম আলোচনার শেষ প্রান্তে আছি। চুল পড়া রোধে কিংবা নতুন চুল গজাতে কিংবা চুলের সমসাময়িক যে জটিলতাগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজের কারণে, প্রত্যেকটি রোধে আসলে আপনার পরামর্শ কি থাকবে দর্শকদের উদ্দেশ্যে? আসলে জিনিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম জিনিস হলো, আমরা রাস্তা থেকে বা চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন তেল শ্যাম্পু ব্যবহার করাটা নিজের মন মতো করে এটা বাদ দিতে হবে। সম্পূর্ণ ডক্টরের পরামর্শ ছাড়া স্ক্যাল্পে নতুন কোনো কিছু ট্রাই করা যাবে না। যার স্ক্যাল্পে যে শ্যাম্পুটা অ্যাডজাস্ট হয় তা ওই শ্যাম্পুটা সে রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারে। আর মেডিকেটেড শ্যাম্পুগুলা যেখানে কীটকণাদল থাকে বা আদার অ্যান্টিফাঙ্গাল থাকে, এগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ করতে হবে। আর সোরিয়াসিস ট্রিটমেন্টের জন্য যে আমরা স্টেরয়েডযুক্ত বিভিন্ন ওষুধগুলা স্প্রেগুলা ফার্মেসি থেকে কিনি, এটাও বাদ দিতে হবে। প্রপার ডায়াগনোসিসটাও অনেক ইম্পর্টেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে হরমোনাল সমস্যাগুলোও অনেক গুরুত্বপূর্ণ। ছেলেদের পাশাপাশি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা হচ্ছে তার ডিএসটির কারণে হয়ে থাকে, এবং ডিএসটি যে ব্লকারগুলো, এগুলোর কারণে অনেক সময় সেক্সুয়াল ডিসফাংশন হয়। এগুলো নিজে নিজে ট্রায়াল দিলে অনেকের ক্ষেত্রে যৌনশক্তি হ্রাসের যে সমস্যাটা ওটাও দেখা যায়। এবং মিনোক্সিডিল বা এই ধরনের বিভিন্ন হেয়ার স্কাল্প সলিউশন এখন যারা ব্যবহার করতেছে, এগুলোর হচ্ছে যে একবার ব্যবহার শুরু করলে লাইফ টাইম ব্যবহার করতে হয়। এবং বাংলাদেশের মার্কেট প্লেসে যেসব মিনোক্সিডিল হেয়ার সলিউশন পাওয়া যায়, ওগুলো সাধারণত 5% বা এই ধরনের থাকে। দেখা যায় যে 5% একসময় কাজ করে না, তখন 7% 10% দিতে হয়, যেটা বাংলাদেশের মার্কেট প্লেসে পাওয়া যায় না, এখনও খুব অ্যাভেলেবেল না, যেটা হচ্ছে বাইরে থেকে আনতে হয়। যার কারণে দেখা গেলো যে পেশেন্ট 5% যখন চুল পড়াটা আর রোধ করতে পারতেছে না, তখন 5% ব্যবহারটা ছেড়ে দেয়। দেখো তখন মিনোক্সিডিলের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পেশেন্টের চুল পড়াটা অনেক সিভিয়ার হয়ে যায়। তাই হচ্ছে যে নিজে নিজে কোনো কিছু চেষ্টা করা যাবে না। মানে এই অবশ্যই প্রত্যেকটা বিষয় আসলে চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে, তাই অবশ্যই যে কোনো মেডিসিন, যে কোনো শ্যাম্পু বা যে কোনো কিছু চুলে ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা চুলের ক্ষেত্রে অবশ্যই একটুখানি সংবেদনশীল হই এবং চুল পড়া রোধে যে বিষয় আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক যে বিষয়গুলো বলছিল, অবশ্যই একটুখানি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনি, আমাদের লাইফস্টাইল কিংবা খাদ্যাভ্যাসকে যদি একটুখানি পরিবর্তন করতে পারি, তবে চুল পড়া অনেক মাত্রায় কমে আনা সম্ভব। তাই আবারও বলতে চাই, চুল থাক আমাদের মাথায়, চুলে যে বর্ণাঢ্য কিংবা বর্ণ চর্চার ভুবন, সেটাও অক্ষুণ্ণ থাক যুগ যুগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9 এর সাথেই থাকুন।